পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফখরুদ্দিন মানিক ভাই। বাংলাদেশ জামাত ইসলামী দারুণভাইয়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে আমাদের সুধী মণ্ডলী নিয়ে আজকের এই সমাবেশ। আমরা বন্যা পরবর্তী গৃহ নির্মাণ যে কার্যক্রম হাতে নিয়েছি সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আজকে 2 নম্বর ওয়ার্ডে আমাদের কাজের পরিদর্শন উপলক্ষেই আমাদের আজকের এই আয়োজন। এই আয়োজনে সম্মানিত সভাপতি মঞ্জুর ভাই উপস্থিত আছেন, উপজেলা জামাতের সম্মানিত আমির মাওলানা গাজী সালিউদ্দিন ভাই, উপজেলা সেক্রেটারি আমাদের কামালউদ্দিন পাটোয়ারি ভাই, দারুণভাইয়া পৌরসভার সাবেক ফাইনাল মেয়র এবং বিআরডি নগর নির্বাচিত চেয়ারম্যান নজির ভাই সহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সম্মানিত উপস্থিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? অনেক কষ্ট হয়েছে আপনাদের? আমরা আসলে সকাল থেকে এই কাজে আছি। আপনারা জানেন আমরা বন্যার পর থেকেই আমাদের যে সামাজিক কার্যক্রমগুলোতে ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আসলে বন্যা হয়েছে বলে সুযোগ পেয়েছি তা না, আমাদের এই কাজগুলো আমরা আগেও করতাম, ব্যাপকভাবেই করতাম, কিন্তু এগুলো দেখানো যেত না বা এখানে যাওয়া যেত না। এখানে আমরা গিয়েছি এটা বলা যেত না। কেন যেত না? কারণ আমাদেরকে এখানে স্বাভাবিকভাবে চলার কোনো সুযোগ দেওয়া হয় না। আমরা জামাত ইসলামী যারা করি, জামাত ইসলামী যারা দায়িত্বশীল আছেন, কেউ কি বলতে পারবেন আমাদের জামাত ইসলামের দায়িত্বশীল দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন? কারোর উপর কোনো অন্যায় আচরণ হয়েছে? কারোর সম্পদ লুটপাট করেছে? বরং বাংলাদেশ জামাত ইসলাম ব্যক্তিগতভাবে কেউ কেউ দোষ ত্রুটির মধ্যে থাকতে পারেন, বাট এই দুর্বলতা যদি কোনো চিহ্নিত হয়, বাংলাদেশ জামাত ইসলামী তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। জামাত ইসলামের কোনো কর্মী যদি অন্যায় করে, তার ব্যাপারে কোনো যদি বিচার আসে, সে যদি দোষী সাব্যস্ত হয়, তো জামাত ইসলামের সাংগঠনিকভাবে তাকে শাস্তির ব্যবস্থা করে এবং তার যেভাবে যেটা দরকার সেই ব্যবস্থা জামাত ইসলামী করে। এরকম অন্য কোনো সংগঠনও পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে জামাত ইসলামী আমরা যে কাজগুলো করছিলাম বিগত 15, 16, 17 বছর বাংলাদেশের উপর যে জালেম সরকার চেপে বসেছে, তাদের অন্যায় আচরণের কারণে, তাদের ইসলাম বিরোধিতার কারণে, ইসলামী আন্দোলনের প্রতি তাদের সেই খড়গহস্ত মানসিকতার কারণেই কিন্তু আমরা অনেক কাজেই এখানে প্রকাশ হিসেবে আসার সুযোগ পাই। বরং আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদেরকে মাসের পর মাস আমাদের কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপরেও এত জুলুমের পরও, নির্যাতনের পরেও যে কোনো দুর্যোগ হয়েছে, যে কোনো দুর্ভোগ হয়েছে, যে কোনো প্রাকৃতিক সমস্যা তৈরি হয়েছে এবং বিভিন্ন ওকেশনে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল নেতৃত্ব আপনাদের পাশে ছিল। আমরা সরকারে ছিলাম 2001 থেকে 6 পর্যন্ত একটা পার্সিয়াল অংশগ্রহণ, অল্প একটু। তখনকার মন্ত্রণালয়ের 60 মন্ত্রণালয়ের আমরা ছিলাম 2 জন, আর বাকি 58 জনই ছিল আমাদের পাট্টা যারা ছিল তারা। আমরা যে নির্বাচিত হয়েছিলাম সেখানে আমাদের 17টা আসনে আমরা নির্বাচিত হয়েছি। এই সময়কালীন বা বাংলাদেশ জামাত ইসলামী আরও যে সময়গুলোতে আমাদের 6 জন সংসদ নির্বাচিত হয়েছে, 10 জন হয়েছে, 18 জন হয়েছে, 17 জন হয়েছে, 3 জন হয়েছে, 2 জন হয়েছে এবং মন্ত্রী আমাদের 2 জন ছিলেন 3টা মন্ত্রণালয়ে। বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে কেউ এই অভিযোগ তুলতে পারে নাই জামাত ইসলামী 1 টাকার দুর্নীতি করেছে। এই অভিযোগ কি আছে? অথচ বাংলাদেশের যারা ছোটখাটো কোন একটা জায়গার রাষ্ট্রীয় দায়িত্ব পায়, স্বাভাবিক একটা ওয়ার্ডের মেম্বার, সেও কিন্তু মানে কোটি কোটি টাকা লুটপাট করে নিজের সম্পদের পাহাড় তৈরি করে। কারণ সুযোগ আছে, লুটপাট করার সুযোগ আছে, জনগণকে ধোঁকা দেওয়ার সুযোগ আছে। কিন্তু জনগণকে ধোঁকা দিবেন কি দিবেন না, এটা নির্ভর করবে আপনি, জনগণ যারা আপনাকে নির্বাচিত করেছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, এটাকে আপনি আমানত হিসেবে নিয়েছেন না ক্ষমতা অংশগ্রহণের, ভোগের, নিজের স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার খালিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে আমাদের পাঠিয়েছেন। বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেক মুসলমান যদি এই উপলব্ধি তাদের থাকতো, তাহলে সমাজ আর অন্যায় থাকতো না, সমাজে আর দুর্নীতি থাকতো না, সমাজে আর লুটপাট থাকতো না। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ 28 লক্ষ কোটি টাকা বিদেশের পাচার হয়ে যেত। আপনারা কি জানেন বিগত 17 বছরে বাংলাদেশের জনগণের সম্পদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে।
নিজেরা কুক্ষিগত করছে যা তা তো আছেই, বাট এটা বাদে শুধু পাচার করে দিয়েছে বিদেশে বিভিন্ন জায়গাতে 28 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের বাজেটের প্রায় মানে 4 থেকে 5 গুণ বেশি। তো আমরা যদি এই সম্পদগুলো যদি পাচার না হইতো, জনগণের সম্পদ যদি জনগণের কাছে দিয়ে দেওয়া যেত, যদি যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা তাদের দায়িত্বকে আমানত হিসেবে মনে করে জনগণের সেবায় নিয়োজিত থাকতো, তাহলে বাংলাদেশে কি অভাবগ্রস্ত মানুষ পাওয়া যেত? বাংলাদেশে আর কি কষ্ট থাকতো? গৃহহীন মানুষের জন্য আমরা প্রাইভেটলি কাজ করা লাগতো না। আমরা জামাত ইসলামী আমাদের কিছু টাকা পয়সা সঞ্চয় করে এরকম মানুষের দ্বারা দ্বারা গিয়ে তাদেরকে সহায়তা করা লাগতো না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সবার উঁচু উঁচু দালানের ব্যবস্থা হয়ে যেত, সবার খাবারের ব্যবস্থা হয়ে যেত, সবার রুটি রুজির ব্যবস্থা হইতো, সবার চিকিৎসার ব্যবস্থা হইতো, সবার ঘরের ব্যবস্থা হয়ে যেত। কেন হয় নাই? হয় নাই যারা রাষ্ট্রের সমাজের দায়িত্বে ছিলেন তারা সেই মানসিকতা নিয়ে কাজ করেন না, তারা জনগণের সম্পদকে আত্মসাৎ করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা অবাধে বিচরণের আমরা সুযোগ পেয়েছি। দুর্নীতিবাজ যারা ছিলেন, লুটপাটকারী যারা ছিলেন, এই সংসদে যারা মন্ত্রী এমপি ছিলেন, তারা কি এখন বাংলাদেশে আছে? বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এমন নাই যে একসাথে মানে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার সহ একসাথে বলা হয়েছে। এটা পৃথিবীর কোনো জায়গায় দেখেন মানে দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে। শুধু তাই না, আপনারা অবাক হবেন, মসজিদের ইমাম নিয়োগ হয়েছে, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত বলা হয়ে গেছে। অথচ জাতীয়ভাবে বাংলাদেশের জাতীয় মসজিদ কি? বায়তুল মোকাররম। এই বায়তুল মোকাররমের খতিব যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে এই খতিব রাষ্ট্রের সবচাইতে বড় মর্যাদা জায়গায় থাকতো। কিন্তু দুর্ভাগ্য, সে খতিবও কি হয়েছে? এই দুর্নীতিবাজদের দোষর হওয়ার কারণে মানে লুটপাট অনিয়মটা কোন পর্যায়ে চলে গিয়েছে। অসংখ্য মসজিদ কমিটির দায়িত্বশীল এরকম মাদ্রাসা সুপার, তারপরে ইমাম, এরা কিন্তু এই অপরাধের এই দোষর হওয়ার কারণে তারা এখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কি 5ই আগস্ট পূর্ববর্তী সে বাংলাদেশে ফিরে যেতে চাই? না, আমরা চাই বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশের মানুষ তার অধিকারগুলো ফিরে পাক। আমরা চাই অসহায়, বঞ্চিত, দরিদ্র মানুষের সারি যেন আর বৃদ্ধি না পায়, বরং রাষ্ট্রের সম্পদের সুষম বন্টনের ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে যেন তাদের আর্থিক সংগতি তৈরি হয়, তারা যেন স্বাবলম্বী হয়, তারা যেন নিরাপদ জীবনযাপন করতে পারে। এই বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ কখন হবে? আগের মতো করে সেরকম চোর বাটপাদেরকে, মিথ্যাবাদীদেরকে, তারপরে মুনাফিকদেরকে যদি আপনি ক্ষমতা দেন, এদের দ্বারা কি বাংলাদেশ ঠিক হবে? না। আমাদের আগামী দিনের বাংলাদেশ পরিচালনার জন্য আমাদেরকে বাছাই করতে হবে কারা সৎ, কারা যোগ্য, কারা দক্ষ, কারা মানবিক গুণাবলী সম্পন্ন, কারা অন্যায় করে না, কারা মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করে। এই মানুষগুলো কি আমাদের সমাজে আছে কিনা? বুঝলে পাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অসংখ্য লোক আছে। ওই যে বলেছি যে আমাদের 17-18 এমপি ছিল, আমাদের মন্ত্রী ছিল, কিন্তু তাদের ব্যাপারে 1 টাকার দুর্নীতিও কেউ অভিযোগ করতে পারে না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সবার মুখে ভাত চাই, 2 হাতে কাজ চাই। আমাদের রাষ্ট্রের মৌলিক প্রবলেম হচ্ছে এইটা। খোদাবের নেতৃত্বের অভাব, সুশাসনের অভাব, আল্লাহর আইনের আলোকে রাষ্ট্র পরিচালনা হওয়ার কারণে রাষ্ট্র স্থিতিশীল হচ্ছে না। মানুষ বেকারত্বের কারণে নানা রকম অপকর্মে জড়িয়ে পড়তেছে। আর সেই বেকারত্ব দূর করে পড়েছে যে সবার হাতে কি দিতে হবে? কাজ দিতে হবে। সবাই যখন হাতে কাজ পেয়ে যাবে তাহলে কাজের বিনিময়ে সে খাবার ব্যবস্থা হবে না? সমাজ থেকে মানে দুঃখ, দারিদ্রতা দূর হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় সেই দায়িত্ব পায়, সামাজিকভাবে সেই দায়িত্ব যদি পায়, আলহামদুলিল্লাহ আমরা ওয়াদা করছি ইনশাআল্লাহ জনগণের আমানত আমরা জনগণের কাছে পৌঁছে দেব। আপনারা আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সে বাংলাদেশ চান ইনশাআল্লাহ। আসুন আমরা বাংলাদেশের জামাত ইসলামী যে উদ্যোগগুলো নিয়েছে, যে দিন কায়েমের মধ্য দিয়ে, ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা ইনসাফপূর্ণ সমাজ, একটি মানবিক সমাজ, একটা কল্যাণ মূলক সমাজ, এই সমাজ বিনির্মাণে আপনাদেরকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা যে কাজগুলো করছি পুনর্বাসনের জন্য, আলহামদুলিল্লাহ সকাল থেকে আমরা এই পর্যন্ত এসে প্রায় এখানে মনে হয় 6টা বা আরও বেশি ঘরের একটা প্রস্তাবনা, 4টা ঘরের প্রস্তাবনা আছে। এই পর্যন্ত আমরা 14-15টি ঘর পরিদর্শন করে আসছি। আমাদের পিওসিএল নামক
একটি দাতা সংস্থা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর আমাদের জামাত ইসলামী উপজেলা পৌরসভা, আমাদের নজির ভাই সহ সবাই সার্বিক তত্ত্বাবধানে আমরা প্রায় এই পৌরসভার মধ্যে 200-র উপরে গৃহ নির্মাণের সহায়তা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দাগনভূঞা সোনাগাজীতে বন্যা পরবর্তী 400-র উপরে ঘরকে মানে নির্মাণে আমরা সহায়তা করেছি। কোনোটাতে পুরো, কোনোটাতে আংশিক, কোনোটাতে অর্ধেক, এভাবে করে করে আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের আরও পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমরা আমাদের এই দাগনভূঞা সোনাগাজী ফেনী 3 এটা একটা সমৃদ্ধ এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাকে দুর্নীতি মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাকে আমরা শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যে ছোটখাটো যে সকল অব্যবস্থাপনা আছে, অবকাঠামো উন্নয়নের ঘাটতি আছে, আমরা মনে করি, আমরা হিসাব করে দেখেছি যে আমাদেরকে যদি খুব ঠান্ডা মাথায় 2 থেকে 3 বছর কাজ করার সুযোগ দেওয়া হয়, আমাদের সামগ্রিক অবকাঠামো উন্নয়নের একটা চূড়ান্ত পর্যায়ে নিজেদের সক্ষম হয়ে ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার, দোয়া দরকার, সবটুকু দিয়ে সহযোগিতা দিয়ে যা আছে তা দিয়ে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকে কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের গৃহ নির্মাণের কাজে যারা অংশগ্রহণ